আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনার সাথে আছো। সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রায়হানা কলি, সহকারী অধ্যাপক রসায়ন। আমরা অলরেডি একটা অধ্যায় কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। সেটা কি ছিল? রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। আজকে আমরা আরেকটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করি তোমরা প্রিপারেড আছো সবাই। এবং আজকে আমাদের অধ্যায় হলো রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, আর সেটা কি? পরিবেশ রসায়ন। খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং একটু লেন্দি অধ্যায়, মানে বিশাল টপিকস, অনেক টপিক্সের সংখ্যা অনেক। আমরা চেষ্টা করব প্রত্যেকটা টপিকস তোমাদের ছোট ছোট করে তোমাদের সামনে বোঝার মতো উপস্থাপন করার। তো আশা করি তোমরা সে প্রিপারেশন নিয়ে বসে আছো। তাহলে আজকে আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের আজকে প্রথম ক্লাস। আজকে আমাদের টপিকস হলো অ্যাটমসফিয়ার, মানে বায়ুমণ্ডল। তাহলে সবাই চলো শিক্ষার্থীরা আমরা আমাদের বোর্ডের দিকে একটু তাকাই। দেখো, পরিবেশ রসায়ন, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি? পরিবেশ রসায়ন কি? তার নাম শুনে বোঝা যাচ্ছে, তাই না? আমাদের চারপাশে পরিবেশ নিয়ে যে আলোচনা। হ্যাঁ, আমাদের চারপাশে প্রতিনিয়ত কি বিভিন্ন জৈব, যেহেতু এটা একটা কেমিস্ট্রি, তাই না, একটা রসায়ন, তাহলে জৈব রাসায়নিক প্রক্রিয়া এবং তার বৈজ্ঞানিক বিশ্লেষণ নিয়ে রসায়নের যে শাখা আলোচনা করা হয় সেটাই হলো পরিবেশ রসায়ন। তো সেই পরিবেশ রসায়নে আমাদের মানে আমরা পরিবেশের রিলেটেড যে যে জিনিসগুলো পড়বো, যেমন পরিবেশের মোট তিনটা প্রধান উপাদান কি? বায়ু, মাটি আর পানি। এই তিনটা উপাদানের পরস্পরের মধ্যে যে সোর্স, তারপরে তোমার বিভিন্ন বিক্রিয়া, তারপরে প্রপার্টিস, এই জিনিসগুলো নিয়ে পরিবেশের আলোচনা করা হয়েছে। এবং এদের বিভিন্ন পরিবর্তনের ফলে, মানে মানুষের কার্যকলাপের প্রভাব ফলে পরিবেশের যে পরিবর্তন হচ্ছে সেটা নিয়েও এই পরিবেশে রসায়ন আলোচনা করা হয়েছে। এবং প্রাকৃতিক দুর্যোগ, আমরা সবাই জানি প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগ নিয়েও এই রসায়নে আলোচনা করা হয়েছে। আর ইন্ডাস্ট্রিয়াল পলিউশন খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি। ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, গ্যাসীয় ওয়াস্ট আর হচ্ছে লিকুইড ওয়াস্ট। গ্যাসীয় ওয়াস্ট থেকে যেটা এয়ার পলিউশন হয়, আর লিকুইড ওয়াস্ট থেকে যেটা ওয়াটার পলিউশন হয়, সেইগুলো এই পরিবেশের অন্তর্ভুক্ত। আজকে আমাদের মূল টপিকস হলো বায়ুমণ্ডল। তাহলে চলো আমরা আমাদের মূল টপিকসে ফিরে যাই। সাধারণত পরিবেশগত চারটি উপাদান আছে। কী কী? দেখো, একটা হলো বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার, শিলামণ্ডল, লিথোস্ফিয়ার, আর একটা হলো জীবমণ্ডল, মানে বায়োস্ফিয়ার। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার ও বায়োস্ফিয়ার। অ্যাটমসফিয়ার হলো বায়ুমণ্ডল, মানে আমাদের ভূপৃষ্ঠটা যে গ্যাসীয় পদার্থ দ্বারা কি পরিবেষ্টিত, সেই গ্যাসের আবরণটা কি বলা হয়? বায়ুমণ্ডল, যেটা আমরা ডিটেলস পরবর্তীতে আলোচনা করব। তাহলে ভূপৃষ্ঠের চারপাশে যে গ্যাসীয় পদার্থের যে বিশাল সমাবেশ বা আবরণ, সেটাকে বলা হয় বায়ুমণ্ডল। আর যে স্তরে পানি, মানে জলরাশি বেশি থাকে, সেটাকে বলা হয় বায়ুমণ্ডল। আর শিলা, মানে ভূপৃষ্ঠ থেকে প্রায় একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত কি দিয়ে? শিলা দিয়ে তৈরি, সেই স্তরটা নিয়ে যে আলোচনা করা হয় সেটা হলো শিলামণ্ডল। আর সর্বশেষ হলো জীবমণ্ডল, বায়োস্ফিয়ার, যেখানে উদ্ভিদ আর জীব নিয়ে আলোচনা করা হয়। আর তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের পরিবেশগত মোটামুটি উপাদানগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে। আর আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডল, মানে অ্যাটমসফিয়ার। তাহলে আমরা শুরুতে বললাম বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল কি? ভূপৃষ্ঠ থেকে কি তার চারপাশে যে গ্যাসীয় পদার্থের আবরণ। এখানে একটু তাকাও, দেখো আমাদের পৃথিবী, ঠিক আছে? এই আমার পৃথিবী। পৃথিবীর মধ্যে কি আছে? জল এবং স্থল। এই যে দেখো, স্থল এবং জল। এই জল আর স্থলকে বেষ্টন করে আছে কি? বিভিন্ন গ্যাসীয় পদার্থ। এবং এই যে বেষ্টন করে আছে গ্যাসীয়, এইটা এই যে দেখো পৃথিবীর পাশে, এটি হলো ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠকে যদি আমি এখান থেকে 0 কিলোমিটার ধরি, তার থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত যে ব্যাপ্তি, যে রেঞ্জ, তার মধ্যে যে স্তরগুলা, সে পুরোটা কি বলা হয়? কি
অ্যাটমসফিয়ার, মানে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। তাহলে এখানে দেখো ভূপৃষ্ঠ থেকে 0 থেকে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা, আমরা এখন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করছি। দেখো বায়ুমণ্ডলের স্তর কয়টা, দেখো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। ঠিক আছে, এখানে আমরা 4টা স্তর দেখতে পেলাম। আর বায়ুমণ্ডল বলতে আমরা যে আমাদের স্তরটাকে বোঝাই সেটা হলো 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা, সেটাকে আমরা বলি ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, এই ট্রপোস্ফিয়ারের মেন এলিমেন্ট কি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর সাথে কি আছে, পানি, কার্বন, অন্যান্য বিভিন্ন এলিমেন্ট। এখানে আমি পার্সেন্টেজগুলো দিয়েছি, দেখো নাইট্রোজেন হলো 78.08%, অক্সিজেন 20.95%, কার্বন ডাইঅক্সাইড 0.04% এবং পানি, আর্গন, অন্যান্য উপাদান মিলে হলো 0.93%, টোটাল 100%। ঠিক আছে, আমাদের বায়ুমণ্ডলের আমরা যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমরা শতকরা সংযুক্তি সহ এখানে লিখলাম। তাপমাত্রা, উচ্চতা যত বাড়ে তাপমাত্রা এবং চাপ তত কম। খেয়াল করে এখানে যে বায়ুমণ্ডলে আমাদের যে বায়ুমণ্ডলের চাপ হলো 760 মিলিমিটার বা 2 সেন্টিমিটার, যত উপরের দিকে যাবে চাপ তত কমতে থাকবে। ঠিক তেমনি টেম্পারেচার, দেখো বায়ুমণ্ডলে আমাদের এই পৃথিবী পৃষ্ঠ থেকে এই ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা রেঞ্জ হলো 15 থেকে -56 ডিগ্রি সেলসিয়াস, মানে উচ্চতা যত বাড়বে তাপমাত্রা তত কমবে। স্ট্র্যাটোস্ফিয়ারে এসে দেখো উচ্চতা যত বাড়ছে তাপমাত্রা তত বেড়ে যাচ্ছে, দেখো -56 থেকে -2 ডিগ্রি সেলসিয়াস। তারপরে মেসোস্ফিয়ারে দেখো তাপমাত্রা উচ্চতা যত বাড়ছে তাপমাত্রা আবার কমা শুরু হয়েছে, -2 থেকে -92 ডিগ্রি। বাট থার্মোস্ফিয়ারে যে দেখো উচ্চতার বৃদ্ধির সাথে সাথে কি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, -92 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা দেখলাম আমাদের বায়ুমণ্ডলের বিস্তৃতি কত, -92 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আর উপাদান আমরা দেখলাম আমাদের ট্রপোস্ফিয়ারে নাইট্রোজেন, যেটা আমাদের যে বায়ুমণ্ডলটা আমরা সেটা দেখতে পাচ্ছি সেটা। আর স্ট্র্যাটোস্ফিয়ারে দেখো ওজোন, এছাড়া নাইট্রোজেন, অক্সিজেন সামান্য পরিমাণে আছে। আর তোমার মেসোস্ফিয়ারে যে দেখো আয়ন, সব কিন্তু দেখো আয়ন, অক্সিজেন কি অণু আয়ন, নাইট্রোজেন অক্সাইড আয়ন। ঠিক তেমনি তোমার থার্মোস্ফিয়ারে বা আয়নোস্ফিয়ারে যে আয়ন। তাহলে আমরা বুঝতে পারলাম কোন কোন স্তরে কি কি মৌল বা এলিমেন্ট বা আয়ন আছে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করি যে নর্মালি আমাদের এই বায়ুমণ্ডলটাকে 2টা ভাগে ভাগ করা হয়, একটা হলো হোমোস্ফিয়ার, একটা হলো হ্যাড্রোস্ফিয়ার, মানে একটা হলো সমমণ্ডল আর একটা হলো বিষমমণ্ডল। এখানে দেখো ট্রপোস্ফিয়ার থেকে মানে 0 থেকে প্রায় 100 কিলোমিটারের মধ্যে এই হোমোস্ফিয়ারটা বিদ্যমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি 100 কিলোমিটারের মধ্যে হলে সেটা মেসোস্ফিয়ারের পর্যন্ত আসবে, তাই না, মেসোস্ফিয়ার থেকে একটু উপরে আসবে। আর থার্মোস্ফিয়ার আমরা যদিও এখানে ঘরগুলো একটা ছোট দেখিয়েছি জায়গা স্বল্পতার জন্য, কিন্তু যেহেতু কিলোমিটার রেঞ্জ দেখে তোমরা বুঝতে পারবে এর থেকে এর ডিফারেন্স কত, তার থেকে সেই অনুপাতে আমাদের যেমন এই থার্মোস্ফিয়ারটা অনেক বড় হবে, তাই না, যেটা 85 থেকে প্রায় 500 কিলোমিটার রেঞ্জ, তাহলে অনেক বড় ডিস্টেন্স। আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে এখন আমরা কি করলাম যে বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের স্তর কয়টি, বায়ুমণ্ডলের আমরা যে বায়ুমণ্ডল ইউজ করি ট্রপোস্ফিয়ার, সেখানে কি কি উপাদান আছে, মানে বায়ুমণ্ডলের উপাদান এবং তার শতকরা সংযুক্তি সহ আমরা সেখানে তাপমাত্রার পরিবর্তন দেখলাম, চাপের পরিবর্তন দেখলাম। এখন একটা জিনিস খেয়াল করো, যেমন মহাশূন্য, হ্যাঁ মহাশূন্য একদম থার্মোস্ফিয়ারের উপরে যেটা মহাশূন্য, মহাশূন্যে কি থাকে, মহাশূন্য থেকে যখন কোনো উল্কা, রকেট, যে কোনো কিছু যখন আসে তখন সেটা আমাদের এই যে ট্রপোস্ফিয়ারে এখানে এসে পড়লে তো আমাদের কি হবে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই না, যেটা আমাদের পৃথিবী পরের যদি পর। কিন্তু পর দেখা যায় যে এই মহাশূন্য থেকে মনে করো একটা যদি যে কোনো জিনিস যদি আসে ক্ষতিকর জিনিস, সেটা মেসোস্ফিয়ারে এসে ধ্বংস হয়ে যায়। আবার দেখো যখন সূর্যের আলট্রাভায়োলেট রে, যেটা আমরা জানি খুব ক্ষতিকর রশ্মি, এই রশ্মি যদি ডাইরেক্ট পৃথিবীতে এসে যায় পড়ে, তখন আমাদের কী অবস্থা হবে, আমরা জানি আলট্রাভায়োলেটের সাথে কী পরিমাণ ক্ষতি করে উদ্ভিদ, প্রাণী, সকল কিছুর জন্য এবং জড় পদার্থের ক্ষেত্রে, তাই না, এবং মানুষের তো স্কিন ক্যান্সারও সৃষ্টি করে বিভিন্ন ধরনের। কিন্তু দেখা যাচ্ছে যে সেই আলট্রাভায়োলেট রেটা
কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর। এই ওজোন স্তরটা কি করে? সেই আল্ট্রাভায়োলেট রেটাকে পৃথিবীতে আসতে বাধা দেয়, যার কারণে আমরা সেই ক্ষতি হাত থেকে বেঁচে যাই। এখানে আমরা যেটা বলেছি যে বায়ুমণ্ডলের গুরুত্ব, আমাদেরকে যদি বলে যে বায়ুমণ্ডলটার প্রয়োজনটা কি, বায়ুমণ্ডলটার কী কারণ? বায়ুমণ্ডলের প্রয়োজন মানে এই যে আমরা বেঁচে আছি, সেটা বায়ুমণ্ডল না থাকলে কি সম্ভব হতো? আমরা কি জানি? আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। উদ্ভিদ কী করে? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কোন এর উপাদান? ট্রপোস্ফিয়ারের উপাদান। এখন বায়ুমণ্ডলে যদি না থাকতো তাহলে কি সেই উপাদানগুলো থাকতো? তারপরে উদ্ভিদ, শর্করা, অক্সিজেন, এগুলা উদ্ভিদ প্রাণী যা তৈরি করে, তো এরা যদি উপাদানগুলোকে না তৈরি করতো তাহলে আমরা বাঁচতাম? অবশ্যই। তারপরে বিভিন্ন ক্ষতিকারক রে, সেই ক্ষতিকার রেক থেকেও আমাদেরকে কে রক্ষা করে? বায়ুমণ্ডল রক্ষা করে। তারপরে এই যে পৃথিবী বা পরিবেশের ভারসাম্যটা কে নিয়ন্ত্রণ করে? বায়ুমণ্ডল নিয়ন্ত্রণ করে। তারপরে বিভিন্ন বায়ু শক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের মানে প্রয়োজনীয় কাজে রূপান্তর করে, সেটাও কী কারণে সম্ভব? বায়ুমণ্ডলের কারণে। তা যদি আমাদেরকে বলে যে বায়ুমণ্ডলের গুরুত্ব কী, তাহলে আমরা সেটা বলে শেষ করতে পারবো না, কারণ বায়ুমণ্ডলে না থাকলে আমাদেরই অস্তিত্ব থাকতো না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে কি দেখলাম খেয়াল করে সবাই? আমরা আজকে আমাদের পরিবেশ রসায়নের যে প্রথম টপিকটা, সেটা হলো বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার। সেটা পড়তে দিয়ে আমরা দেখলাম যে পৃথিবীর পরিবেশগত, আমাদের পরিবেশগত উপাদান 4টা। কী কী? অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার এবং বায়োস্ফিয়ার। এর মধ্যে আমরা অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করছি। আমাদের বায়ুমণ্ডল, পৃথিবীতে কি আছে? স্থলভাগ আর জলভাগ। এই স্থলভাগ আর জলভাগটাকে গ্যাসীয় পদার্থ কি করেছে? পরিবেষ্টন, মানে আবরণ দিয়ে ঘুরে ঢেকে রেখেছে। এই যে স্থলভাগ থেকে, এই যে তোমার স্থল মানে পৃথিবীর স্থলভাগ মানে ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত যে স্তরগুলা, সেটাই হলো বায়ুমণ্ডল। তো সেই বায়ুমণ্ডলে প্রথম যে স্তর, মোট 5টা স্তর আছে, 4টা স্তর আছে। একটা হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের মূল উপাদান কি? আমরা বায়ুমণ্ডলের যে উপাদানগুলো, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি ও অন্যান্য উপাদান, আর্গন বা আরও অন্যান্য, সেগুলো আমরা মানে শর্করা সংযুক্তি সহ সেটার এটা আমরা দেখালাম। তারপর টেম্পারেচার পরিবর্তনটা আমরা দেখালাম, যত উপরের দিকে যাবে মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রার যে হ্রাস বৃদ্ধি ঘটছে সেটা আমরা দেখলাম। আর চাপ যত উপরের দিকে যাবে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপ কমে যাবে। তারপরে এখানে দেখো আমরা দেখলাম স্ট্র্যাটোস্ফিয়ারের যে উপাদান, আমরা ট্রপোস্ফিয়ার উপাদান দেখলাম নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি, অন্যান্য। আর স্ট্র্যাটোস্ফিয়ারের উপাদান, মূল উপাদান কি? ওজোন। এই ওজোন আর কিছু সামান্য পরিমাণ নাইট্রোজেন আর অক্সিজেন আছে। এই ওজোনটা আমাদের কি মানে কি উপকার করে? ওই যে সূর্যের আল্ট্রাভায়োলেট রেটাকে সে শূন্য করে নেয়। এখানে আমরা একটু দেখি, যেমন বায়ুর যে অক্সিজেনটা আল্ট্রাভায়োলেট রেটাকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, সেটা ফ্রি রেডিকেলে ভেঙে গিয়েছে। এই ফ্রি রেডিকেলটা আবার বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ওজোন সৃষ্টি করে। এই ওজোনটা মানে অস্থিতিশীল। এটা যখন কোনো ম্যাটার মানে থার্ড বডির সাথে মিলে, তখন এটা স্থিতিশীল ওজনে রূপান্তর হয়। তাহলে আমরা এখানে দেখলাম কীভাবে ওজোন স্তরে মানে স্ট্র্যাটোস্ফিয়ারে কীভাবে ওজোন তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে, এবং সেটা কিসের কারণে? সেই সূর্যের আল্ট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মির কারণে। মেসোস্ফিয়ার আমরা দেখলাম, এখানে দেখো 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত হইলো ট্রপোস্ফিয়ারের স্তর, আর 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হলো স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর, আর 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত রেঞ্জটা হলো মেসোস্ফিয়ার, আর 85 থেকে প্রায় 500 কিলোমিটারের উপর পর্যন্ত হলো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। আমরা একটু বলেছিলাম যে হোমোস্ফিয়ার আর হেটোস্ফিয়ার, একটা হলো সমমণ্ডল, একটা হলো বিষমণ্ডল। প্রায় 0 থেকে 100 কিলোমিটারের মধ্যে হোমোস্ফিয়ারটা বিদ্যমান। তাহলে এখানে কয়টা স্তর থাকে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। এই হোমোস্ফিয়ারের মধ্যে বিদ্যমান। বাকি থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার বিশাল স্তর, যেখানে আমরা দেখলাম শুধুমাত্র আয়নগুলোই থাকে। আমি এই ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং চাপ কমে যাচ্ছে। তার আর হেটোস্ফিয়ার বিষমণ্ডল হলো পুরো থার্মোস্ফিয়ার অংশটা, আয়নোস্ফিয়ার অংশটা। তাহলে আমরা আরেকটা কি দেখলাম যে বায়ুমণ্ডলের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ অ্যাটমসফিয়ার। তো বায়ুমণ্ডলের যে কী পরিমাণ গুরুত্ব আমরা একটু আগেই দেখলাম, আমাদের
বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডল দরকার, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, তাপমাত্রা ভারসাম্য রক্ষা করার জন্য বায়ুমণ্ডল দরকার। তারপরে এই যে দেখো, বায়ুমণ্ডল না থাকলে আমাদের কী অবস্থা হতো, এটা জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সূর্যের অতি আল্ট্রাভায়োলেট মানে মহাশূন্য থেকে যে জিনিসগুলো ডাইরেক্ট পৃথিবীতে আসার সম্ভাবনা থাকতো, সে বায়ুমণ্ডল না থাকলে সেগুলো ডাইরেক্ট পৃথিবীতে এসে আমাদের জীব জড় সব কিছুর ক্ষতি সাধন করে। তাহলে আশা করি আমরা মোটামুটি বায়ুমণ্ডল সম্বন্ধে কিছুটা বোঝাতে পেরেছি। পরিবেশের যে প্রধান তিনটা উপাদান, বায়ু, পানি আর মাটি, এই তিনটা উপাদানের যে সোর্স এবং ওদের যে বিক্রিয়া, ওদের যে বিভিন্ন প্রপার্টিস এবং সব কিছু মিলিয়ে যেগুলো পরিবেশে আলোচনা করা হয়, এবং এই পরিবেশ রসায়নে আরও কি আলোচনা করা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। আজকে আমরা অ্যাটমসফিয়ার পড়লাম, আর নেক্সট ক্লাসে আমরা প্রাকৃতিক দুর্যোগ, যেটা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে আমরা এই পর্যন্তই শেষ করি। আমাদের যেহেতু আজকে প্রথম রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে প্রথম টপিকস, সেটা কি, বায়ুমণ্ডল। তাহলে আমাদের বায়ুমণ্ডল সম্বন্ধে একটু ভালোভাবে জানা থাকতে হবে, তার সংযুক্তি, টেম্পারেচার, চাপ, তার গুরুত্ব, তার স্তরগুলো এবং তার রিলেটেড যে কোনো প্রশ্ন, আশা করি আমরা এখান থেকে সেটা বুঝে আনসার করতে পারব। নেক্সট ক্লাসে আমরা প্রাকৃতিক যে দুর্যোগ আছে বায়ুমণ্ডলের পরে, সেটা নিয়ে আলোচনা করব। আরেকটা কথা তোমাদের বলনি, আমরা যে অধ্যায়টা কমপ্লিট করেছি, পঞ্চম অধ্যায়, যেহেতু আমরা বলেছিলাম যে সেটা একটা অ্যাসাইনমেন্টমূলক অধ্যায়, যেহেতু তোমাদের খুব শীঘ্রই একটা পরীক্ষার আসবে, আশা করি তোমরা অধ্যায়টা ভালোভাবে পড়তে থাকো। আমরা এমনভাবে প্রশ্নগুলো শো করব যেন পুরো অধ্যায়টা তোমরা সেই প্রশ্নের মধ্যে ঢুকাতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।